আমরা আজকে যে অধ্যায় নিয়ে কথা বলবো, সে অধ্যায়টা এই অধ্যায় সম্পর্কে তোরা হয়তো অনেকটাই জানিস। কারণ এটি এমন একটি চরিত্র নিয়ে গল্প, এমন একটা চরিত্র নিয়ে গল্প যেটা বাংলা সাহিত্যে ভীষণই পরিচিত এবং আমরা ছোটবেলায় মোটামুটি সবাই এই অধ্যায়ের সাথে বা এই চরিত্রের সাথে মানে একটু আধটু পরিচয় আমাদের প্রত্যেকেরই প্রায় ঘটেছে। তো সেই চরিত্রের নাম হচ্ছে লালু। হ্যাঁ, আমাদের ক্লাস 9 এর আইসিএসসি সিলেবাসেও লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু এই গল্পটি রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবার যে লালুকে নিয়ে শরৎচন্দ্র অনেকগুলো গল্প লিখেছিলেন। তার মধ্যে তোরা কোনটা আগে পড়েছিস আমি হয়তো জানি না, বা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। কিন্তু যেটা আজকে আমরা পড়তে চলেছি, আশা করি হয়তো এটা তোরা আগে পড়িসনি, বা শুনে থাকলেও আবার করে জানা হবে। এবার শরৎচন্দ্র সম্পর্কে প্রথমে একটুখানি বলি। শরৎচন্দ্র এমন একজন মানুষ, তার জীবনটা কিন্তু মানে একটুখানি ছন্নছাড়াভাবে কেটেছে। মানে তাকে সে একরকমভাবে জীবনযাত্রা শুরু করেছিল। তারপর তার জীবনযাত্রা চলাটা অন্যরকম। তার মানে ছোটবেলাটা কাটে মামাবাড়িতে। তারপরে সেখান থেকে তার পড়াশুনো করা, বড় হওয়া, কলকাতায় আসা, চাকরি নিয়ে বার্মায় যাওয়া, সেখান থেকে তার আসা এবং কোথাও তখন বা ভারতবর্ষ তথা বাংলাদেশে ভীষণভাবে যেটা চলছে যে স্বদেশী আন্দোলন এবং বিপ্লবী আন্দোলন, উনি কোথাও একটা চরমপন্থী যে বিপ্লবী আদর্শ, তার সঙ্গে তার প্রতি তার একটা সহানুভূতি ছিল। যেটা আমরা পাই তার একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাস পথের দাবি, সেই পথের দাবি উপন্যাসের মধ্যে। বা শরৎচন্দ্রের যে শ্রীকান্ত বলে যে উপন্যাসটা আছে, সেখানের যে শ্রীকান্তের যে চরিত্র, তার জীবনের যে ঘাত প্রতিঘাত, সেইটা কিন্তু মানে আমাদের শরৎচন্দ্রের ব্যক্তিগত জীবনও সেটা ছিল। সেই একটা ওঠাপড়া, সে কোথাও সবসময় তার হচ্ছে গিয়ে এক জায়গায় থিতুর হতে না পারা, শরৎচন্দ্রের জীবনেও কিন্তু ওঠাপড়াটা ছিল। এবং শরৎচন্দ্রের জীবনের লেখা ওখানে শ্রীকান্তে একটি চরিত্র আছে ইন্দ্রনাথ বলে, সেও হচ্ছে ভীষণ রকম ডানপিটে, কিন্তু সবার উপকার করে, সবার জন্য প্রাণ দিয়ে করতে পারে। লোকের মানে কি বলবো, সমাজে তার অপবাদ হতে পারে এই ভয়টা না পেয়ে সে লোকের জন্য করে। লালু চরিত্রের মধ্যেও শরৎচন্দ্রের ওই ইন্দ্রনাথ চরিত্রের ছায়া পাওয়া যায়। এবং শরৎচন্দ্রকে বলতে শোনা গেছে যে তার জীবনে তিনি সত্যি সত্যি দেখেছিলেন এই ধরনের চরিত্রদের। তো সেই জায়গাটা লালুর গল্পের মধ্যেও পাই। লালুর যে কটা গল্প আমরা পাই, সেই সব কটা গল্পের মধ্যেই কিন্তু একটা অত্যন্ত দুরন্তপনা যেমন রয়েছে, সেই সঙ্গে কিন্তু আবার অনেক কি বলবো, একটা লোককে সাহায্য করা সেই জায়গাটাও রয়েছে। যদি আজকে আমরা যে গল্পটা পড়বো তার মধ্যে সেই সাহায্যের জায়গাটা খুব একটা নেই, সেখানে আমরা শুধু দুরন্তপনার গল্পটাই পড়বো। যাই হোক, একটু দেখি আস্তে আস্তে। একটা কথা মাথায় রাখা যে লালু আসলে একটা চরিত্র তো বটেই, একটা সময়ের চরিত্র, যে সময়টা আজ থেকে অনেক বছর আগে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। আমরা হয়তো আজকের মানুষদের এই দুরন্তপনা বা এই যে শিক্ষা দীক্ষার যে জগৎটা বা এই জীবনটা হয়তো আর আজকে নেই। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে কোথাও একটা ছোট্ট লালু হয়তো লুকিয়ে ছিল কোনো না কোনো সময়, যখন আমরা প্রত্যেকেই একটা না একটা সময় কিন্তু প্রচন্ড দুষ্টু ছিলাম, বা প্রচন্ড না হলেও কিছুটা দুষ্টু ছিলাম, সকলেই কম বেশি দুষ্টু ছিলাম। সেইটা কোথাও একটা লালু যেন রিপ্রেজেন্ট করে। আমাদের পড়তে ভালো লাগে এই কারণেই, আমরা যারা ওই রকম দুষ্টুমি করতাম তাদের মনে হয় কোথাও আমার কথা বলছে, আর যারা ওরকম দুষ্টুমি করতাম না তারা তারা ভাবে যে আহা, এরকম দুষ্টুমি করলে হয়তো ভালো হতো। বা হয়তো কি এরকম অনেক সময় মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ওটা আমি করিনি, বা হয়তো বা ওটা তো বেশ মজার, বা ওটা করলে তাহলে এরকম এরকম হয়। এই যে একটা কোথাও স্বপ্নময়তা তৈরি করা, কোথাও একটা অন্য জগৎ চেনা অথচ একটু অচেনা, এরকম একটা জগৎ তৈরি করে দেওয়া, এটাই কিন্তু বড় সাহিত্যের একটা খুব বড় লক্ষণ, বড় বড় সাহিত্যের। আম, লালু কিন্তু সেরকম একটি সাহিত্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমরা শুরু করি গল্পটা আবার। লালু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানে শরৎচন্দ্র লেখক প্রথমেই বলছেন এমন একটা সময়ের কথা, অর্ধ শতাব্দী। শতাব্দী মানে 100 বছর, তার অর্ধেক, অর্ধ মানে অর্থাৎ 50 বছর আগের কথা, এবং এতকাল পূর্বে যে তোমরা এখন ধারণাই করতে পারবে না। অর্থাৎ মানে শুধু যে 50 বছর দেরি বলে দেরি তা কিন্তু নয়, কোথাও সময়টা তো পাল্টে গেছে। 50 বছরই হোক, যত বছরই হোক, সময়টা এতটাই পাল্টে গেছে যে সেই সময়টাকে এখন আমরা আর সেভাবে ধরতেই পারবো না যে
মানে বুঝতে পারবো না, এখন সময়টা এত পাল্টে গেছে। সেই সময়ের চাল চলন বা হচ্ছে গিয়ে কেন পাল্টে গেছে? সেই সময়ের চাল চলন বল, তখনকার লোকের চিন্তাভাবনা, তাদের মানে ওঠা-পড়া, সমাজের মানে কি বলবো? সমাজের যে পরিস্থিতিটা, সেটা একটা পাল্টে গেছে বলে আমরা এখন সেটাকে আর ধারণা করতে পারবো না। এবং তখন বাংলা স্কুল মানে এমনি সাধারণ যে স্কুল তাতে পড়তো, সাধারণ সরকারি স্কুল, তাতে তারা পড়তো একই ক্লাসে এবং সেখানে তখন তাদের বয়স ১০-১১। তারপর কি হচ্ছে দেখ, মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। লালুর কথা বলা হচ্ছে। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় ৭-৮ দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধ্যাবেলা এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করার সময় পাবে না। ব্যাপারটা কি হলো যে লালু একবার এত দুষ্টু ছিল যে সে কি করেছিল, একবার তার মাকে একটা রাবারের সাপ দেখিয়ে ভয় দেখিয়েছিল। মানে বুঝতে পারছিস তো কিরকম মানে দুর্বুদ্ধি মাথার। রাবারের সাপ দেখিয়ে মাকে এমন ভয় দেখিয়েছিল, মা পড়ে গিয়ে পা মুচকে যায় এবং প্রায় ৭-৮ দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তখন তার মা অত্যন্ত রেগে যায় যে কি করবে এই ছেলেকে নিয়ে। তখন বলে যে তার একজন টিচার ঠিক করতে, মানে প্রাইভেট টিউটর, মাস্টার মানে হচ্ছে প্রাইভেট টিউটর ঠিক করতে, যে বাড়িতে সে পড়াবে রোজ সন্ধ্যেবেলা। তখনকার দিনে এরকমই হতো, যারা আসতো ওইভাবে প্রায় রোজ দিনই এসে পড়াতো। এখনকার দিনে এরকম তো ব্যাচ ব্যাচ ব্যাপার ছিল না। যারা পড়াতো তারা হচ্ছে ওইভাবেই, যে এখানে আজকে পড়াচ্ছি তো মানে ফুল একেই সারা জীবন পড়াবো বা এত ক্লাস অব্দি একেই পড়াবো। ফলে হচ্ছে গিয়ে তাকেই পুরোপুরি সময়টা আমরা রোজই গিয়ে পড়াতে হতো এবং সব সাবজেক্ট মোটামুটি পড়াতেন তারা। বা বিভিন্ন বড় বড় বাড়িতে হয়তো সাবজেক্ট ভেদে আলাদা আলাদা প্রাইভেট টিউটর রাখার জায়গাটা ছিল, কিন্তু সাধারণ বাড়িতে সেটা খুব একটা ছিল না। একজনই থাকতো, সেই সমস্ত পড়াতো এবং সেটা অনেক ক্লাস অব্দি থাকতো। সন্ধ্যের সময় সে পড়াতে আসবে, রোজ এটা বলা হচ্ছে। শুনে লালুর বাবা বললেন, না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমন করেই বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে, মানে লালুর বাবা প্রস্তাবটা নাকচ করলেন। কেন? মানে ওর মায়ের প্রস্তাবটা। তার মানে বোঝা যাচ্ছে একটু আগে মা যে কথাগুলো বলছিল সেগুলো বাবাকে গিয়ে বলেছে। বাবা বাড়ির হেড, বোঝাই যাচ্ছে। এবং তাকে গিয়ে বলাতে বাবা বলেছে যে না, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, আমাকে অনেক কষ্ট করে অনেক দুঃখ কষ্ট সহ্য করে, নিজে কোনো মাস্টার ছিল না, নিজে অনেক চেষ্টা করে আজকে এত বড় হতে হয়েছে। ওনার বাবা একটি উকিল, বোঝা যাচ্ছে যথেষ্ট বড় প্রফেশন এখনকার দিনেও তখনকার দিনেও উকিল। এবং সেখানে ছেলেও সেভাবে বিদ্যা লাভ করে, এটাই তার ইচ্ছে। কিন্তু না করলেন ঠিক, কিন্তু একটা শর্ত রইল। কি শর্ত? শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইলে ওর মায়ের ওপর চোটে। কারণ তিনি ওর ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। তো ব্যাপারটা হচ্ছে দেখ, এই যে লালু তার মানে দেখ, ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম যে লালু চরিত্রটি এমন চরিত্র যে পড়াশোনা নয়, সে অত্যন্ত দুরন্ত। তার একটু উদাহরণ অলরেডি পেয়ে গেলাম আমরা, রাবারের সাপ দেখিয়ে ভয় দেখানো। এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে কিন্তু সেখানে পরোপকারী ছিল। এখানে পরোপকারের মানে ছবি এই গল্পে না পেলেও একটা জিনিসের ছবি পেলাম, লালু পড়াশোনায় কিন্তু অত্যন্ত ভালো ছিল। সে প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হতো, শুধু ভালো রেজাল্ট নয়, ফার্স্ট হতো। এটা কিন্তু খুব বড় একটা জায়গা। সেটা হতো, প্রথম হতো। এবং সে মানে কথা হলো যে যদি কোনোবার ফার্স্ট হতে না পারে তখন হচ্ছে গিয়ে টিউটার ঠিক করা হবে। এবার সেটা হলো না, এবারও সে ফার্স্টই হলো। কিন্তু লালু ওর মায়ের ওপর রেগে রইলো। কেন না, মা ওর ঘাড়ে মাস্টার চাপানো, খানিকটা ঘাড়ে সে ভূত চাপানোর মতো। কারণ ওই মাস্টার সে রোজ আসবে, রোজ তার কথা শুনতে হবে, ওই সময় কিছু করতে পারবে না। মানে ওকে ওই সময়টাই রোজ পড়তে বসতে হবে, ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে না। হ্যাঁ, পড়ার একটা সময় থাকা উচিত, কিন্তু ওই বাধ্যা ধরার জায়গাটা লালুর কোনোদিনই খুব একটা পছন্দ নয়। সেই জন্যে ওর কাছে মনে হলো কিনা মাস্টার ডেকে আনা পুলিশ ডেকে আনা সমান। মানে পুলিশ কি করে? পুলিশ এসে হচ্ছে গিয়ে যে চুরি করে বা কোনো দোষ করে তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে তাকে হচ্ছে শাস্তি দেয় বা তাকে আটকে রাখে। মাস্টার ডেকে আনা মানে তাই, ওর যে হচ্ছে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা, দুষ্টুমি করে বেড়ানো, পড়াশোনা অন্য সময় করা কিন্তু অন্যভাবে করা, সেগুলো চলবে না। ফলে ওকেও কোথাও একটা বাধ্য হয়ে বা বাধা থাকতে হবে। যেমন করে থানায় লোকে চোর ডাকাতকে বেঁধে রাখে, ঠিক সেরকমই মাস্টার যেন ওর কাছে পুলিশের মতনই। তারপর কি হল দেখ, লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। মানে কি গুরুদেব? মানে হচ্ছে লালুর মা আগেকার দিনে থাকতো যে অনেকের বা অনেক গুরু থাকতো যারা হচ্ছে ব্রাহ্মণ বা কোনো কিছু হবে, যা তাদের অনেকে শিষ্য হতো। এই যে গুরুদেব যে বিষয়টা, সেই গুরুদেবকে এনে, এবং এটাও কিন্তু ওই সময়ের একটা বৈশিষ্ট্য। এখনকার দিনে গুরু টুরুরা আছে, বাট আমরা তো মাথা ঘামাই কিনা আমি জানি না।
কিন্তু তখন যে সময়টা ছিল তখন কিন্তু প্রত্যেকে গুরু তার আশ্রমে যাওয়া, সেখানে একটা সময় থাকা, তার জন্য কিছু করা, বড় বড় যারা ধনী তারা তাদের জন্য কিছু দান ধ্যান করা, এই ব্যাপারগুলো তখন ভীষণভাবেই ছিল। তো লালুর মাও তাই নতুন ওর বুঝতেই পারছি উকিল, প্রচুর পয়সা, এবং সেই জন্য বাড়িটা ভেঙে নতুন করে তেতলা বাড়ি করা হয়েছে, কিন্তু লালুর মায়ের ইচ্ছে গুরুদেব আসুক, কিন্তু আসা হয়নি। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এতদূর আসতে রাজি হন না, কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। বৃদ্ধ মানে গুরুদেবের কথা বলছে, গুরুদেব যথেষ্ট বয়স্ক। ফরিদপুর হচ্ছে এখনকার যে বাংলাদেশ, বাংলাদেশের একটা জায়গা ফরিদপুর, এবং এতদূর মানে হচ্ছে লালুরা কিন্তু শরৎচন্দ্রের দিকে সমস্ত গল্পের পটভূমি জেনারেলি আমাদের হচ্ছে গিয়ে বিহার, বা হচ্ছে গিয়ে আমাদের পুরুলিয়ার ওই সাইড ধরে বিহারের যে সাইডটা ধানবাদ বা হচ্ছে রাঁচি, যেহেতু ওনার ছোটবেলাটা কেটেছে মামা বাড়িতে ভাগলপুরে, সেই জন্য হচ্ছে গিয়ে কি না ওনার ছোট এই সমস্ত গল্পগুলোর মানে কেন্দ্রবিন্দুটা বা জায়গাটা হয়ে থাকে কিন্তু ওই বিহারের ওই অঞ্চলগুলো। সেখানে কিন্তু একটা সময় প্রচুর বাঙালি থাকতো, যারা হচ্ছে কি ওইখানে গিয়ে কাজবাজ করতো আর কি। তো ঠিক সেই রকমই যে ওনাদেরও বলছে যে যেহেতু ওই বিহারের ওই সাইডে, বিহার ইউপি ওই সাইডটাতে, সেটাও ফরিদপুর থেকে তো অনেকটাই দূর বাংলা থেকে, বাংলা একদম পূর্ববঙ্গ থেকে, ফলে গুরুদেবের আসা হয়নি। স্মৃতিরত্ন, অর্থাৎ গুরুদেবের নাম স্মৃতিরত্ন, আমরা পেলাম কিন্তু নামটা খেয়াল রাখবো। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত, এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে। গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। অর্থাৎ স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে, তখনকার দিনে ছিল, এখনো আছে, বিভিন্ন গ্রহণ টোহনে লোকেরা বিভিন্ন গঙ্গা স্নান করতে করতে যেত। আর গঙ্গা অনেক জায়গায় থাকলেও কাশী তো একটি বিশেষ জায়গা, জানিসই, কাশী বেনারস হিন্দুদের অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্রের মধ্যে একটি। তো সেখানে যাবে এবং সেখানে হচ্ছে গঙ্গা স্নান করবে সূর্যগ্রহণে গুরুদেব করে, যেহেতু ওই যে বললাম ওদের বাড়িটা সে বিহার ওই সব সাইডে, আর কাশী তো ইউপি, ফলে কাছে, ওখান থেকে তুলনায় কাছে, সেই কারণে ওইখানে যাবে নন্দরানীকে আশীর্বাদ করবে। নন্দরানীকে এখানে আমরা লালুর মায়ের নামটাও কিন্তু পেলাম, যে নন্দরানী, লালুর মায়ের নাম, এগুলো খেয়াল রাখবো। গুরুদেবের নাম স্মৃতিরত্ন, লালুর মায়ের নাম নন্দরানী। তাকে আশীর্বাদ করে ফিরবেন। আর মায়ের স্বাভাবিক খুব আনন্দ হচ্ছে, বাড়িটা পবিত্র হবে, কারণ নতুন বাড়ি হয়েছে, সেখানে একটা গুরুদেবকে আনবেন, এইসব আশা তার রয়েছে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, কিন্তু নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো, গুরুদেব শোবেন। আমার এটা কিছু বলার নেই, এটা একটা ব্যবস্থাপনা চলছে আর কি। এই ঘরের এক কোণে তার পুজোর আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে কষ্ট হবে, অর্থাৎ ঠাকুর ঘর কোথায়, 3 তলায়। কিন্তু গুরুদেব বয়স হয়েছে, যার জন্য একটু আগে আমরা বলেছি অনেক বয়স, খুব বৃদ্ধ, সেই জন্যই ফরিদপুর থেকে এত দূরে উনি আসতে পারেননি শিষ্যের বাড়িতে। কিন্তু এবার কাছাকাছি এসছেন বলে এসছেন। ব্যাপারটা হচ্ছে তাহলে ব্যাপারটা কি করে সামলানো যায়, যে উনি তো এত বৃদ্ধ, কি করে পুজো আচ্ছা করতে, মানে যে সন্ধানিক করা করতে উপরে কি করে উঠবেন। আর তার জন্য কি হলো, নিচের একটা বড় ঘর, সমস্ত আসবাব সরিয়ে একটা নতুন ফিতের খাট এলো, নতুন বিছানা, গুরুদেব যেহেতু সাত্ত্বিক মানুষ, তো তার জন্য কি হলো না, নতুন বিছানা এলো, নতুন বিছানার সঙ্গে নতুন খাট, এবং সেখানেই সমস্ত পুজোর ব্যবস্থা করা হলো। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ, আকাশ থেকে আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমন বৃষ্টি, আর বিরাম নেই। যেদিনকে এলো সেদিনকে বর্ণনা চলছে যে প্রচন্ড বৃষ্টি, কালো মেঘের ঘটা মানে হচ্ছে মেঘে একদম আকাশ ভরে গেছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফুল ফল সাজাতে লালুর মার নিঃশ্বাস নেবার সময় পান না। মানে মিষ্টান্ন মানে বিভিন্ন রকমের মিষ্টি, শুধু মিষ্টান্ন মানে শুধু শুধু পায়েস নয়, বিভিন্ন ধরনের মিষ্টি। এবং তখনকার দিনে জানবি যে এত মিষ্টির দোকান তো ছিল না, কলকাতা অঞ্চলে ছিল বা অন্যান্য জায়গায় ছিল, কিন্তু ওই পশ্চিম দিকে মানে হচ্ছে সাপোজ বিহার টিহারের দিকে খুব একটা মিষ্টির দোকান ফোকান ছিল না, থাকলেও সেগুলো হচ্ছে জেনারেলি ওই মানে বরফি টরফি গোছের মিষ্টি, বাঙালি মিষ্টি যেগুলো, বিভিন্ন ধরনের ছানার সন্দেশ, কি লবঙ্গ লতিকা, কি গজা, প্যারা, এই ধরনের মিষ্টি টিষ্টিগুলো যেগুলো বাঙালি মিষ্টি, ছানার সন্দেশ বা এটা সেটা, বা নারকেলের সন্দেশ, কি মুগের সন্দেশ, মুগ ডাল দিয়ে, এগুলো জেনারেলি লোকে ঘরেই বানাতো। সেটা তখনকার দিনে কলকাতাতেও ছিল, যে হচ্ছে গিয়ে মানে মিষ্টি মানে ঘরে বানানো হবে, কোনো বিয়ে টিয়ে উপলক্ষে মিষ্টি ঘরেই বানানো হতো, ভিয়েন বসিয়ে মিষ্টি বানানো হতো। তা সেরকম যেহেতু গুরুদেব, তার জন্য ওই ধরনের মিষ্টি তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে, এবং ফল ফুল সমস্ত সাজানো হচ্ছে, ফল খাবেন গুরুদেব, ফুল দিয়ে পুজো টুজো করা হবে, ঘর সাজানো হবে, এইসব কারণে। তো লালুর মা নিঃশ্বাস নেবার সময় পাচ্ছে না, তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন।
কি হলো, ওই সমস্ত কাজ করছেন ঠিকই নন্দরানী, যে মিষ্টান্ন তৈরি করা, কি ফুল ফল সাজিয়ে দেওয়া, তার মধ্যে কিন্তু ওনার সব দিকে নজর আছে। গুরুদেব যে খাটে শোবেন, নিজে হাতে, কোনো চাকর বাকরকে দিয়ে নেয়, নিজে হাতে যত্ন করে, বাড়ির যে গৃহিণী যিনি প্রধান, তিনি যত্ন করে বাড়ির যে অতিথি গুরুদেব, তার জন্য কি করলেন, বিছানা করলেন, মশারি ঝেড়ে ঝুড়ে, বিছানা ঝেড়ে টেড়ে মশারি গুজে টুজে দিলেন। দিয়ে গুরুদেবের কথায় কথায় রাত হয়ে গেছে, এসছেন শিষ্যার বাড়ি, নানা রকম কথা হচ্ছে, শিষ্যার বাড়িতে এসে নানা রকমের কথা হচ্ছে, সে সমস্ত কথা বলতে বলতে একটু রাত হয়ে গেছে। খেয়ে দিয়ে নিলেন, খেয়ে আহারাদি মানে খাওয়া দাওয়া করা, আহার মানে খাওয়া, আহারাদি সেরে শুলেন। এবং শয্যা গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি হলো, যে গুরুদেবের মানে ঘুমও এসে গেল। কারণ হচ্ছে গিয়ে যে ঘুম আসছে আসছে, কারণ যেহেতু পথশ্রান্ত, দূর থেকে তো এসছেন, কাশি থেকে আসলেও দূর থেকেই এসছেন। আর তখনকার দিনে রাস্তাঘাট কিন্তু বাস ট্রামের রাস্তাঘাট না, কোনো রকমের ট্রেন থেকে নেমে গরুর গাড়ি, এই সমস্ত হচ্ছে গিয়ে পথে যানবাহন ছিল। তো সে সমস্ত করে এসে গুরুদেব শয্যা গ্রহণ করলো। তখন কি হলো না, চাকর বাকররা তখন ছুটি পেল। তো ছুটি পাওয়ার পরে কি হচ্ছে, যে সুকোমল শয্যা, মানে সুকোমল মানে ভীষণ নরম বিছানা, এবং ওই পারিপাট্য যে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে গেছে, তাতে গুরুদেব মনে মনে খুব খুশি হলেন, খুব তৃপ্তি পেলেন। এবং তৃপ্তি থেকে দেখবি আমরা আশীর্বাদ পেলাম, কি ভালো লেগেছে। সময় হয় না, কারোর লেখাপড়া আমার খুব ভালো লাগে, কি ভালো লিখেছে ছেলেটা, কি ভালো রচনাটা লিখেছে, ভেবে আমার খুব খুশি হয়। এই যে দেখে যখন ভালো লাগে, এটা আমাদের তৃপ্তি দেয়। এই তৃপ্তি থেকে আমাদের একটা ব্লেসিংস বেরোয়, সেটাই হচ্ছে কিন্তু খুব বড় জায়গা যে কোনো মানুষের ক্ষেত্রে। সেটাই গুরুদেব নন্দরানীকে, নন্দরানী মানে লালুর মাকে আশীর্বাদ করলেন। কি হলো এবার দেখি। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। সুপরিপুষ্ট মানে হচ্ছে ভুঁড়ি রয়েছে, বোঝাই যাচ্ছে। মানে গভীর রাতে অকস্মাৎ মানে হঠাৎ ঘুম ভেঙে গেছে। কি ঠান্ডা সে জল! শশব্যস্তে বিছানার পাশে বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। মানে ছাদ বেরিয়ে শশব্যস্তে মানে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে পেটটা মুছলেন, জল পড়েছে পেটের উপর, জলটা ভীষণ ঠান্ডা। এবং তাতেই হচ্ছে কি, ভাবছে যে নন্দরানী বাড়ি করেছে, কিন্তু ওই ছাদটা রোদে একদম ফেটে গেছে, জলটা পড়ছে, বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য। ফিতের খাট, ভারী নয়, মশারি শুদ্ধ খাটটা। ফিতের খাট মানে কি বলতো, আগেকার দিনের ক্যাম্প খাটের মতো, সেটা এখন তো লোহার রডের হয়, তখন বাঁশের হয়, বাঁশের চারপাশে কাঠ দিয়ে, হালকা কাঠ থাকে, এবং ফিতে দিয়ে নারকেল দড়ির ফিতে দিয়ে করা যায়। সেই সমস্ত খাট খুব হালকা হয়। নতুন খাট বলাই হয়েছে, নতুন খাট এসেছে, নতুন বিছানা, সেই জন্য সেই খাট যেহেতু হালকা, এই জন্য কি হলো না, খাটটাকে টেনে উনি মশারি শুদ্ধ খাট টেনে আর এক ধারে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটো সবে বুঝেছেন, অমনি দু চার ফোঁটা তেমনি জল টপ টপ করে তার পেটের ঠিক সেই স্থানটিতেই আবার পড়লো। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন, বলে, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ পর্যন্ত ফেটে গেছে। মানে যেহেতু যেই শুচ্ছেন জলটা পেটে পড়ছে, উনি ভাবছেন তার মানে হচ্ছে কিনা, ছাদটা যেখানে সরিয়ে নিয়ে গেলেন খাটটা, সেখানেও জল পড়ছে, তার মানে ওইখানেও ছাদের অংশ ফেটেছে, জল পড়ছে। তো এই করতে করতে কি হলো, আবার উঠলেন, আবার পেটের জলটা মুছলেন, টেনে নিয়ে আর এক ধারে গেলেন, শোয়া মাত্রই তেমনি আবার জলের ফোঁটা পড়লো, আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই, মানে জলটা তো পড়ছে কনস্ট্যান্টলি, ফলে বিছানাটা ভিজে যাচ্ছে। উনি যেই বেরোচ্ছেন, খাট টানছেন, এই করতে কি হচ্ছে, জলটা পড়ছে, ফলে বিছানাটা ভিজে যাচ্ছে, ভিজে বিছানাতে শোয়া যায় না। আরো কি হচ্ছে, যে ছাদে ঘরের যে প্রান্তেই যান, জল তো পড়ছে, ছাদ ফুটে জল তো পড়ছে, ফলে সমস্যা ভীষণভাবেই হচ্ছে। স্মৃতিরত্ন পড়লেন বিপদে। বুড়ো মানুষ, অজানা জায়গায়, দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। দোর মানে দরজা খুলে বাইরে যেতেও ভয় করছে, আবার থাকাও বিপজ্জনক। কেন কি জানি, ফাটা ছাদটা ভেঙে হঠাৎ মাথায় না পড়ে। ভয়ে দোর খুলে বারান্দায় এলেন, সেখানে লণ্ঠনটা জ্বলছে বটে, কিন্তু কোথাও কেউ নেই, ঘোর অন্ধকার। মানে ব্যাপারটা কি হলো, যে যেহেতু প্রচন্ড ওই কি হয়েছে, জল পড়ছে ছাদে বিভিন্ন জায়গা থেকে, ও যেই শুচ্ছে যেখানেই খাট টেনে নিয়ে যায় সেখানেই জল পড়ে, অর্থাৎ ছাদটা এ প্রান্ত থেকে ও প্রান্ত ফেটে গেছে। ভাবছেন ঘরের থেকে বাইরে যাই, জল পড়াটা বন্ধ হবে, কিন্তু আর ভাবছে যে অচেনা জায়গা, সেখানে বাইরে কিরকম না কিরকম পরিবেশ ভগবানই জানে। ওদিকে ঘরে থাকাটা বিপজ্জনক, কারণ ছাদটা এত ফেটে গেছে এপার ওপার, যখন তখন ভেঙে মাথায় পড়তে পারে, তো কি হবে তাহলে। বাইরে বেরোলেন, দেখলেন বারান্দায় এক কোণে লণ্ঠন জ্বলছে, কিন্তু ঘোর অন্ধকার, কেউ নেই সেখানে। লণ্ঠন হচ্ছে ওই হেরিকেন গোছের একটা বিষয় আর কি। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো নেই। কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয়ে তারা, কিছুই তো জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। এক ধারে একটি বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা, তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। ব্যাপারটা হচ্ছে যে, সব চাকর বাকররা সারাদিন ভীষণ ব্যস্ত ছিল,
তার সারাদিন গুরুদেব এসছে বলে অনেক কাজকর্ম করতে হয়েছে। তারপর একটু আগে আমরা জেনেছি যে যতক্ষণ গুরুদেব না শুয়েছেন কারো ছুটি হয়নি। গুরুদেব শোয়ার পরে তবেই তাদের ছুটি হয়েছে। আর তারপর ঝড় বৃষ্টির রাত, ফলে তারা বেশ আরামেই ঘুমোচ্ছে। আর ঝড় বৃষ্টির রাতে কি হয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে কোনো আওয়াজ কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। এই যে আওয়াজ শুনতে না পারা, এর ফলে কি হয়েছে, এর ফলে কিন্তু মানে ও যে ডাকলো গুরুদেব, তাতে কেউ শুনতেও পেল না কিছু। এবার কোথায় গিয়ে বসলেন গুরুদেব, না হচ্ছে যেখানে ওই এর মানে লালুর বাবার হচ্ছে গিয়ে যে গরিব মক্কেলরা বসে, সেখানে গিয়ে উনি বসলেন। বসার পরে কি হলো, মানে সেটা তো ওনার পক্ষে ভালো হলো না ব্যাপারটা, কারণ হচ্ছে গিয়ে সেখানে তো হচ্ছে, কারণ সেটা খুব গরিবদের বসার জায়গা। লালুর মা ওর জন্য অত ভালো নতুন খাট, নতুন বিছানা সব ছেড়ে কোথায় না, আগেকার দিনে ছিল তো যে একটা ডিসক্রিমিনেশন বিটুইন দ্য কি বলবো রিচ অ্যান্ড পুয়ার পিপল, যারা হচ্ছে গিয়ে বড় লোক তাদের বসার জন্য আলাদা জায়গা, বা গরিবদের বসার আলাদা জায়গা। এবং উকিলের কাছেও তাই, উকিলের ওর বাবা যেহেতু উকিল, মক্কেল মানে হচ্ছে যারা উকিলের কাছে আসে তাদেরকে মক্কেল বলে। সেই যারা মক্কেল, তাদের গরিব মক্কেলরা যে একটা পাতি বেঞ্চে এসে বসে বারান্দায়, সেই বেঞ্চিটা ছিল এক প্রান্তে, তাতে গিয়ে বসলেন। এবং তাতে কি হলো, সেখানে কিন্তু বেশ শীতে ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে শীত করছে, ফলে উনি কোথাও এবং ক্লান্ত গুরুদেব, ফলে হচ্ছে গায়ে চাদরটা টেনে বসলেন, চোখে ঘুমও এলো, কিন্তু কয়েকটা মানে এবং বেশ খাওয়া দাওয়াটা ভারী হয়েছে, যার জন্য কি হয়েছে না, বেশ কয়েকটা ঢেকুর উঠলো। এবং সেই ঢেকুরটা মানে মনটা খুব তিতো হয়ে আছে, শরীরটাও অত বড় খাটটা টেনে সরাতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। ওদিকে তার মানে রাত্রে খাবারটা হজম হয়নি, কারণ ঘুম তো হয়নি ঠিক মতো, যার জন্য ঢেকুর উঠছে, অদ্ভুত রকম ঢেকুর উঠছে। এবং ভীষণ কষ্টই হচ্ছে, যে অতই হচ্ছে মনটা খুব তিক্ত, মানে হচ্ছে মনটা খুব তেতো হয়ে গেছে, ভালো নেই। এবং তাতে কি হলো, মানে গুরু ভোজনে এবং একটুখানি আবার উদ্বেগ হচ্ছে, শরীরটা না খারাপ হয় এসব করতে করতে। তো এইসব ভাবতে ভাবতে কি হলো, হঠাৎ এমন সময় অন্য একটা উপদ্রব সৃষ্টি হলো। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে, মানে মশা কানের পাশে গুনগুন গুনগুন করছে আর কি। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি সংখ্যায় কত, মাত্র মিনিট দুই, অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় অগণিত। মানে একটা দুটো মশা আসতে শুরু করলো প্রথমে। গুরুদেব যে এখানে এসে বসে যায়, মশারা তো প্রথমে বোঝেনি, এসে দেখলো যে হ্যাঁ একটা লোক বসে আছে, কানের কাছে গুনগুন করছে। গুরুদেব ভাবলেন ঠিক আছে, পাত্তা দেবো না, এত কষ্ট, শরীরও খারাপ লাগছে। একটু আগে বললাম যে খাবারটা রিচ হয়েছে, তার মধ্যে হচ্ছে ঘুম হয়নি, বারবার বিছানা সরাতে হয়েছে, ফলে একটা ঢেকুর উঠছে, শরীরটা খারাপ লাগছে, একটা অস্বস্তি, মানে ভীষণ একটা বিরক্তকর ব্যাপার, ভীষণ ক্লান্তি। কোচার খুঁটোটা গায়ে জড়িয়ে বসেছেন, শীত করছে, তার মধ্যে আবার ঝোড়ো হাওয়ায়, বারান্দা তো খোলা, সেখানে ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে ঠান্ডা জল আসছে, ঠান্ডা বাতাস আসছে, সেখানে খুঁটটা মানে ধুতির খোঁটটা খুলে গায়ে জড়িয়ে বসেছেন। তো এসবের মধ্যেই হচ্ছে কি না, একটা ভীষণ বিরক্তও হলেন, যে এটা কি একটা ব্যাপার সৃষ্টি হলো। তো এই বিরক্ত থেকে মশারাও এসে উপদ্রব শুরু করলো, এবং অগুন্তি প্রচুর। এবং এ বাহিনীকে উপেক্ষা করে এমন বীর পুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমন তার চুলকুনি, মানে মশারি কামড়াতে শুরু করলো, অমনি জ্বালাও শুরু হলো, চুলকানিও শুরু হলো। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গে নিলে। ঘরের মধ্যে যেমন ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশা তেমন, মশার জন্য তেমন। মানে কি হলো, শ্রুতিরত্ন এখানে সেখানে যাতায়াত শুরু করলো, আর মশারা পেছন পেছন ঘুরছে আর তাকে খুব মানে কামড়াচ্ছে। হাতে পায়ে নিরন্তর আক্ষেপ, গামছার সঘন সঞ্চালন, কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। মানে গামছা নাড়াচ্ছেন বারবার করে, সঘন সঞ্চালন মানে গামছাটা নাড়ানো, এবং সঘন মানে হচ্ছে বারবার বারবার করে গামছাটা নাড়াচ্ছেন, তাতেও কিন্তু কিছুতেই প্রতিহত করা যাচ্ছে না, যে হচ্ছে গিয়ে যে কি হচ্ছে, মানে এত 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 মশা কামড়াচ্ছে। শ্রুতিরত্ন এপাশ ওপাশ ছুটে বেড়াতে লাগলেন, মানে বারান্দায় এপাশ ওপাশ ছুটছে। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল, মানে ওই শীত, মানে শীত মানে কেন, ওই ঝড় জলের বৃষ্টি, ঝড় জলের যে রাত, তার মধ্যে বুঝতেই পারছি আমরা যে বেশ ভালো রকমই ঠান্ডা ঠান্ডা, কারণ উনি গায়ে ধুতির খুঁটটা দিয়ে বসেছিলেন, মানে ঠান্ডা লাগছে, শীত করছে। কিন্তু এই এত পরিমাণ শরীরটা খারাপ, তার মধ্যে মশা কামড়াচ্ছে, তার মধ্যে দৌড়দৌড়ি করতে হচ্ছে মশা কামড়ানোর জন্য, মানে এতই মশা কামড়াচ্ছে দৌড়তে হচ্ছে, মানে তাতে আরো ঘাম ঝরে গেল। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত হলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত, বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত মানে ঘুমোচ্ছে। শুধু তারই ছুটাছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে বাজলো 4টে। বললেন কামড়া, বেটারা যত পারিস কামড়া, আমি আর পারিনি। বলেই বারান্দার একটি কোণে পিঠের দিকে যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন সকাল পর্যন্ত প্রাণটা যদি থাকে, তো এই দুর্ভাগা দেশে আর নয়। যে গাড়ি প্রথমে পাবো সে গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না, তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপ হর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিল। শ্রুতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন।
মানে কি হলো যে স্মৃতিরত্ন বারান্দায় এসে তো একটা জায়গায় মানে কামড়াচ্ছে এবং মানে ভীষণই কষ্ট হচ্ছে, দৌড়াদৌড়ি, ঘেমে এমনি একাকার কাণ্ড, প্রচন্ড একটা ব্যতিব্যস্ত দিকে ঢেকুর উঠছিল, আর রাতের খাবার, ঘুম হয়নি, মশা কামড়াচ্ছে, সে এক বীভৎস অবস্থা। এবং মনে মনে ভাবলে নন্দরানী তো বেশ আরাম করে ঘুমোচ্ছে, বাড়ির সবাই ঘুমোচ্ছেন, কিন্তু তারই হচ্ছে গিয়ে এবার একবার ভাবলে ডাক ছেড়ে চেঁচান, কিন্তু ভাবলেন সেটা ভীষণ বাচ্চা বাচ্চা ব্যাপার হবে, যে মশা কামড়াচ্ছে তাই চেঁচাচ্ছে, লোকে কি ভাববে, গুরুদেব এত বড় একজন মানি মানুষ, সে কি এরকম কাণ্ড করছে। কিন্তু এবার আর উনি পেরে উঠলেন না শেষ অব্দি, বললেন না, কামড়া যত পারিস কামড়া, মশাদের বলছে যে আমি এক জায়গায় বসে পড়লাম, যা পারিস কর, আমি আর পারছি না। কেন, তখন অলরেডি ঘড়িতে কোথাও একটা 4টে বেজেছে, মানে প্রায় ভোর হয়ে এসছে, সারা রাত কেটে গেছে এভাবে। এবং সেই সময় এবার ঠিক করলেন যে পরদিন ভোর হবে, যদি তখন বেঁচে থাকেন, মানে এতটাই কষ্ট হচ্ছে ভাবছি বাঁচবেন কিনা, বেঁচে থাকলে পরের সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পরের দিন সকালবেলা হবে, যে ট্রেন পাবেন সেই ট্রেনে করে বাড়ি চলে যাবেন। আর মনে বুঝতেই পেরেছেন যে কেন এতদিন আসতে ওখানে ইচ্ছে করছিল না। এদিকে নন্দরানী তো ভোর না হতে উঠেছেন, গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ করেছেন মাত্র, যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়ানো তেমন ভালো হয়নি। আজ দিনের বেলায় নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, মানে জলযোগ মানে হচ্ছে টিফিন, হালকা ওই লুচি ফুচি গুলো খেয়ে শুয়েছে হয়তো, কিন্তু তাও আবার ভালো করে পোলাও কালিয়া সমস্ত খাওয়াতে হবে। সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করবে নন্দরানী, গুরুদেব এসছে বলে কথা, প্রচুর পরিমাণে ভালো ভালো সমস্ত রান্না হবে। সেই জন্য উনি নিচে নামলেন, রান্না করতে হবে তাড়াতাড়ি, ঘুম থেকে উঠেছেন। নিচে নেমে এলেন, দেখেন দৌড় খোলা। গুরুদেব তার আগেই উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ করলেন, গুরুদেবের ঘরের দরজাটা খোলা, হয়তো বেরিয়ে এসে রাত্রিবেলা লজ্জা বোধ করলেন যে গুরুদেব এত সকালে উঠে গেছে, আমি আসার আগেই, মানে একটা লজ্জাই পেলেন। ঘরের মধ্যেও বাকি মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই, কিন্তু একই ব্যাপার, দক্ষিণের খাট উত্তর দিকে, মানে খাটটা হচ্ছে গিয়ে অন্যদিকে চলে গেছে। তার ক্যাম্বিসের ব্যাগটা জানলার ঝেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুষি, আসন প্রভৃতি পূজান্নিকের জিনিসপত্র সব এলোমায় স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না, স্থানভ্রষ্ট মানে এলোমেলো ছড়ানো রয়েছে, হবেই তো, খাট তো এপার ওপার নাড়ানো হয়েছে, ফলে যা হয়েছে, ও ব্যাগ দেয়ালে ছিল সেখান থেকে মাটিতে পড়েছে, বা হচ্ছে এক পাশে, ঘরের এক পাশে বলা হয়েছে পূজান্নিকের আসন। কোষাকুষি মানে হচ্ছে যেগুলো দিয়ে পূজান্নিকের জিনিসপত্র, তো মানে পূজার জন্য আন্নিকের জন্য ব্যবহার করা হয়, বা আসন নয় একটা আসন পাতা, সে আসনে বসবে, সমস্ততে লন্ডভন্ড, কারণ খাট ঘোরানো হয়েছে, তো খাট ঘোরানোর ফলে কোথায় কোনটা পড়েছে এতবার সরানো হয়েছে যে গুরুদেবেরও খেয়াল নেই কি হচ্ছে না হচ্ছে। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখন ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ বৃষ্টি পড়লো, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায়, মানে ওই যে বারান্দায় পাশে বসে আছে তো গুরুদেব এসে, সেটাই দেখলেন। যে ওরকম এক চাকরদের ডেকেছেন, চাকররাও তখন সবেমাত্র উঠেছে, ফলে ভাবছে গুরুদেব গেলেন কোথায়, যে ঘরে নেই, ঘরের লন্ডভন্ড অবস্থা। নন্দরানী ভীষণ চিন্তা করছে যে ঘরে ওই রকম একটা অবস্থা, গুরুদেব কোথাও নেই, অচেনা জায়গা, কিছু জানেন না, চাকররাও ঘুম থেকে উঠে গেলে, একা একা গেলেন কোথায় গুরুদেব। এই সমস্ত ভাবতে ভাবতে কি হলো না, চেঁচিয়ে উঠলেন, ওই ঘরের মানে বারান্দার এক কোণে কি যেন একটা মানুষের মতো বসে আছে অন্ধকারের মধ্যে। গিয়ে দেখুন ভোর ভোর, হালকা হালকা অন্ধকার, কিন্তু তার মধ্যেও মানে একটা কোণ যেহেতু, ওখানে অন্ধকারটা বেশি, সেখানে গিয়ে দেখলেন যে কে না, গুরুদেব। এবং চেঁচিয়ে উঠলেন, অব্যক্ত আশঙ্কা, মানে অব্যক্ত মানে হচ্ছে অব্যক্ত, মানে যা আমরা ব্যক্ত করতে পারি না, মানে এমন একটা ভয় হলো, আশঙ্কা, যে গুরুদেব চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই ঠাকুরমশাই বলে। ঘুম ভেঙে শ্রুতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে, এখানে কেন? মানে ভীষণ ভয় পেয়ে গেছে এবং অব্যক্ত আশঙ্কা, যে কি, কেন এখানে, কেন হট করে। শ্রুতিরত্ন উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, সারা রাত্রি তার দুঃখের আর পর ছিল না, মানে এত দুঃখ পেয়েছেন বলছে। বলছে কেন বাবা, নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ তো কোথাও আস্ত নেই, সারা রাতে বৃষ্টি বাদলা পড়েছে আমার গায়ের উপর, মানে বৃষ্টি বাদলা মানে বৃষ্টির জল গায়ের উপর পড়েছে। খাট টেনে যেখানেই যায় নিয়ে যাই, সেখানেই জল পড়ে, যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে, পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতে কি রক্ষা আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা, ডাঁশ মানে বড়, খুব বড় বড় মশা, সেটাই বলছে, বড় বড় মশা কাঁধ ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি ছুবলে খেয়েছে। এধার থেকে ওধারে ছুটে যাই, আবার ওধার থেকে এধারে ছুটে আসি, গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু মানে সব রাত্রের কথাটা সমস্ত বললো, কি হয়েছে, মশা কামড়েছে, হেন তেন। পঙ্গপাল মানে হচ্ছে দল, প্রচুর একসাথে অনেকে, এটা বোঝাতে পঙ্গপাল বলা হয়। সেরকম প্রচুর বড় বড় মশা এসে, যা হয়েছে রাত্রিতে শুনলি, আগেই জানিস তোরা, সেটা গুরুদেব আবার নন্দরানীকে বলল। বহু প্রয়াসে, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখে অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপরে আরো দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ পড়ে নামবে কি করে?
কিন্তু মানে নন্দরানী বলছে এটা তো ৩ তলা বাড়ি। ওই যে একটু আগে মনে আছে আমরা বলেছিলাম ১ম এ গল্পে যে তেতলা বাড়ি করেছেন। এক ঘর মানে একটা এমনি ঘর ছিল সেটা ভেঙে তেতলা বাড়ি এবং গুরুদেবের নিচের ঘরের আসবাব সরিয়ে গুরুদেবের জন্য ঘর করা হয়েছে। অর্থাৎ নিচের ঘর মানে ১ তলার ঘর। তাহলে ১ তলার ঘরে যদি ছাদ ফুঁড়ে জল আসে মানে যেটা গুরুদেব বললেন যে ছাদ ফেটেছে এপাশ থেকে ওপাশে সব জায়গায় সেই ভয়ে বাইরে এসছেন এবং তাতে কি না বাইরেও প্রচণ্ড মশা। উম তার জন্য ভীষণ ব্যতিব্যস্ত। নন্দরানী বলছে যে নন্দরানী ভাবছে বহু প্রয়াস, বহু সাধ্য সাধনা মানে অনেক চেষ্টা, অনেক বলে বলা খাওয়ার পরে একটু বললাম না যে চাইছিল বারবার কিন্তু আসছিল না। সে অনেক চেষ্টার পরে তো গুরুদেব এসছে। সেখানে গুরুদেবের এই দশা দেখে উনি ভীষণই কষ্ট পাচ্ছেন নন্দরানী। কেঁদেই ফেলেছেন। অশ্রু সজল মানে যে কেঁদে ফেলা প্রায়। এবং কেঁদে ফেলে কি হয়েছে বলছে যে, "বাবা এটা কি করে হবে যে ছাদ তো মানে আপনার ঘরের উপর তো ২ খানা ঘর আছে আরো। ৩ তলা ৩ তলা বাড়ি। তো কি করে ছাদ ফেটে জল আসবে?" বৃষ্টির জল কিন্তু বলতেই তার মনে সহসা হলো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে মাঝখানে চাদর দেখলেন অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা, ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি মশারি নামিয়ে নিয়ে দেখতে পেলেন হ্যাঁ, ন্যাকড়ায় বাঁধা ১ চাঙড় বরফ, সবটা তখনো গলেনি। ২-১ টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে এলেন। মানে কি হয়েছে লালু কি করেছে ওই যে মাকে জব্দ করবে বলেছিল, মনে আছে? যে একটি ওর ঘাড়ে মাস্টার চাপাবে এবং ওই কথাটা ওখানে লাইনটা ছিল যে ওখানে ছিল কথাটা এরকম যে হচ্ছে গিয়ে ওর কারণ উনি মায়ের ওপর মনে রইল লালু সে যাত্রা পরিত্রাণ পেলে কিন্তু মনে রইলে মায়ের ওপরে চোটে মানে মনে কিন্তু মার ওপরে রেখেছিল ও মানে মা ওর ঘাড়ে মাস্টার চাপাতে চেয়েছে ঠিক আছে মাকেও এবার শায়েস্তা করা যাক তো এবার মায়ের প্রিয় লোককে গুরুদেব তাহলে গুরুদেবকে শায়েস্তা করলে মাকে শায়েস্তা করা হবে সেই জন্য কি করলো না কি করেছে লালু দেখ কেমন বুদ্ধি মশারির মাথায় মশারিগুলো কিন্তু খুব আগেকার দিনের খাট খুব উঁচু খাট হয় সে উঁচু খাট উঁচু মশারি তার মাথায় কাপড়ে জড়িয়ে তোর হচ্ছে গিয়ে বরফ রেখে দিয়েছে এবার যেহেতু মা যে মুহূর্তে বিছানা পাট করে মশারি গুজে বাইরে এসছে তখন কথাবার্তা চলছিল আমরা বলেছি তখন গুরুদেব কথাবার্তা সেরে বিছানায় যেতে রাত হয়েছে ওই যে মুহূর্তে কথাবার্তা চলছিল তখন লালু কি করেছে কাপড়ে জড়িয়ে বরফটা ছাদের মানে মশারির মধ্যে রেখে এসছে এবার দেখ বরফ গলতে সময় লাগে একটু পরেই যখন গুরুদেব শুতে গেছে তখন প্রথমে কিন্তু পড়েনি একটু পরেই যেই একটু করে গলতে শুরু করেছে অমনি পড়তে শুরু করেছে এবং খেয়াল করবি জলটা ছিল প্রচন্ড ঠান্ডা বরফ গলা জল বলেই সেটা ঠান্ডা ছিল এবং মশারি স্বাভাবিক খাট যেখানেই নিয়ে যায় মশারির উপর তো বরফটা রয়েছে ফলে যেখানেই যায় জল পড়ে গুরুদেব ভাবছে কিনা ছাদ ফুটো মানে লালুর কিরকম বুদ্ধি দেখ মানে পড়াশোনার ফার্স্ট কিন্তু সে এমনি হয় না তার বুদ্ধি প্রচুর রয়েছে এবং তখনও যেহেতু বরফের চাঙড় রেখেছিল ফলে অনেকটা এবং সেই জন্য একটু করে গলছিল এবং সকাল অবধি যে পুরোটা গলে যায়নি একটুখানি ছিল এবং সেটা হাতে নিয়ে দেখলেন সেটা আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের ডেকে যাকে সামনে পেলেন হুক চেঁচিয়ে হুকুম দিলেন সম্মুখে পেলেন মানে সামনে পেলেন হারামজাদা লেলো কোথায় লেলো মানে লালুকে রেখে গিয়ে লেলো বলে ডাকছে যে কাজকর্ম চুলে যাক গিয়ে বজ্জাতটাকে যেখানে পারবি মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিজে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করেছো কি হলোটা কি জিজ্ঞেস করছে নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ইচ্ছে লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব মহাপাতক মানে হচ্ছে খুব বড়সড় পাপ পাতক মানে পাপ মহাপাতক মানে এই যে বড়সড় পাপ হয়েছে গুরুদেবকে কষ্ট দেওয়া ওসব কিছু না ফুরুদেবরা খুব ভণ্ড হয় বুঝতেই পারছিস এসেই প্রচুর পরিমাণে খেয়েছে যারা হচ্ছে সাধু সন্ন্যাসী তারা তো খায় নাকি শিষ্যের বাড়ি ঘুরে এই সমস্ত করে বেড়ায় এবং আগেকার দিনে গুরুদেবরা কিন্তু এরকমই ছিল মানে হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা আদৌ ছিল না ছিল ভগবানই জানে কিন্তু বিষয়টা মানে সেই ঈশ্বরে জানে ঈশ্বরের ক্ষমতা ছিল কিনা তাদের মধ্যে কিন্তু তারা হতো কি এই শিষ্য টিষ্য বাগাতো এবং কীর্তন করতো এবং শিষ্যদের পয়সায় আখড়া চলতো এবং হচ্ছে গুরু সব শিষ্যের বাড়ি গিয়ে প্রচুর পরিমাণে খেত বুঝতেই পারছিস যে গুরু মানে এমন খাওয়া দাওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে মানে হজম হচ্ছে না মানে বুঝতেই পারছিস ফল টল খাওয়া হয়নি কিন্তু রীতিমতো ভালো মিষ্টান লুচিফুচি জলযোগ মানে লুচিফুচি খেয়েছে এবার দুপুরবেলা কিন্তু হেভি খাওয়া দাওয়ার প্ল্যান ছিল নন্দরানী যে তাড়াতাড়ি নামছিলেন প্রচুর পরিমাণে রান্না বান্না হবে এবার নামই সাধু আর কি এরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া ওইসব নিয়েই থাকে আর কি প্রচুর পরিমাণে এদের হচ্ছে কি বিলাস ব্যাসনের জীবন সেই গুরুদেব যাই হোক তার লালুর মায়ের কাছে সেটা খুব ভক্তির জায়গা গুরুদেব খুব মানেন তাকে তো তাকে কষ্ট দিয়েছে লালু যদিও সে হয়তো সমাজের সেই অর্থে কোনো উপকারেও আসেনি সব গুরুদেবেরা তাই হোক সেটা পরের কথা এটা গল্পের ছলেই বললাম এটা সত্যি মিথ্যে বা কতটা তোরা বিশ্বাস করিস কি করিস না সেটা পরের কথা কিন্তু গল্পে যে গুরুদেবের কথা রয়েছে আমি তার কথাই বললাম তো সেখানেই বলছি যে নন্দরানীর কাছে তো সেই খুব বড় একটা জায়গা তো তাকে অত কষ্ট পেতে দেখে উনি ভীষণ রেগে গেছেন এবং বলছেন এটা মহাপাতক পাতক মানে ভীষণ বড়সড় পাপ গঙ্গায় ডুবে প্রায়শ্চিত্ত করবে মানে প্রায়শ্চিত্ত মানে এর একটা মানে রিপারকেশন কাইন্ড অফ আর কি করবে কি করলো সে লালুর বাবা জিজ্ঞাসা করছে বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে দেখে এসো তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন
স্বামী বললেন, এই দস্যি ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। স্বামীকে বললেন, বলছে যে এই দস্যি ছেলেকে নিয়ে। গুরুদেব সমস্ত ব্যাপারটা বুঝলেন, নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। মানে গুরুদেব বুঝতে পেরেছে নিজের বোকামি কেমন হয়েছে ব্যাপারটা, ও নিজেই হেসে ফেললেন। লালুর বাবা আর কি করে, একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ তার খুব লজ্জা করছে যে ব্যাপারটা এতটা মানে খারাপ হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু কতটা বুদ্ধি দেখ লালুর, যে ও কিন্তু ঠিক বুঝে বুঝে এমন করেছে, গুরুদেব অত বয়স্ক একটা পোড় খাওয়া মানুষ, যত শিষ্য চড়িয়ে বেড়ায় আর কি, সে কিন্তু কিচ্ছু ধরতে পারেনি যে কি হয়েছে ব্যাপারটা। এবং মানে রীতিমতো নাকাল করে করবে ভেবেছিল মাকে, মাকে ঠিক জব্দ করেছে, কারণ মায়ের সব থেকে উইক পয়েন্ট হচ্ছে গুরুদেব, সেটাও বোঝে। সেই জন্য গুরুদেবকে জব্দ করে মাকে একদম ঠিক টাইট দিয়েছে। যদিও এটা খুবই অন্যায়, যদিও এভাবে করা হয়তো উচিত হয়নি, তাও যাই হোক। চাকর এসে বললে, লালুর বাবা কি করেছেন, একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললে, লালুবাবু কোঠি মে নেহি হায়। তার আর একজনে এসে জানালে সে মাসিমার বাড়িতেই বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে আসছি এর পরের লাইনে, মানে ওই দেখ লালুবাবু কোঠি মে নেহি হায় মানে হিন্দিতে বলছে কেন, ওই যে ওরা তো পশ্চিমে থাকে, ওরা তো বিহারের সাইডে থাকে, চাকর বাকররা তো বাংলাদেশ থেকে নিয়ে যায়নি, বাংলা থেকে নিয়ে যায়নি, তারা তো ওখানকারই লোক। ফলে হচ্ছে গিয়ে কি না, যার জন্য তারা হিন্দিতে কথা বলছে। বলছে কোঠি মে নেহি হায়, কোঠি মানে হচ্ছে বাড়ি, কোঠি মানে ওই যে বড় পাকা যে বাড়ি, পাকা বাড়ি কোঠি বলে, সেই কোঠি বাড়িতে নেই। আর একজন এসে কি জানালে, আর একজন চাকর, যে সে মাসিমার বাড়িতে আছে, সেখানে বসে খাবার খাচ্ছে, মানে আদর খাচ্ছে মাসিমার কাছে এবং খাবার দাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতেই দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামী উকিল, সে অন্য পাড়ায় থাকে। তারপর লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পাই দিলে না। মানে ও মাসির বাড়িতেই বসে রইল, নন্দরানীর যে নন্দর ছোট বোন, মানে নন্দরানীর ছোট বোন, সে থাকে, তার স্বামী উকিল, সে পাশের পাড়ায় থাকে, এবং সেখানেই লালু থেকে গেল দিন 15, ত্রিসীমানায় পা দিল না, এবং স্কুল ফুল হয়তো ওখান থেকে যেত বা কিছু আর কি। যাই হোক, এটাই হচ্ছে লালুর গল্প, এবং এটা ভীষণই মজার একটা গল্প। তোদের আমি মোটামুটি ব্যাপারটা পড়ে বোঝালাম। এবং এই যে সময়টা, এই সমাজ, লালু হচ্ছে এমন একটা ছেলে, ভীষণ দুরন্তপনা। আমাদের প্রত্যেকের ছোটবেলার মধ্যে, আমাদের যে মানে কি বলবো, আমাদের যে সাধারণ জীবনটা, আমাদের ছোটবেলা যেটা হারিয়ে যায়, হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই কথাটা কোথাও শরৎচন্দ্রের লালু আমাদের বারবার মনে করিয়ে দেয়, যে এমন একজন চরিত্র, এমন একটি চরিত্র, এমন এই দস্যিপনা, এটা হয়তো আমরা কেউ করেছি, না হলে আমাদের আশেপাশে দেখেছি। আমাদের প্রত্যেকের ছোটবেলার স্মৃতির সঙ্গে এই লালু কোথাও মিশে থাকে, যে আমাদের জীবনেও হয়তো এমন একজন লালু কেউ ছিল, বা আমরা নিজেরাই হয়তো এমন একজন লালু ছিলাম। হয়তো দুষ্টুমির ধরনটা পাল্টেছে, আমরা হয়তো এরম গুরুদেবের মশারির চালে বরফ রেখে দেই নাকি, মার কে সাপ দেখিয়ে ভয় দেখাই না, হয়তো অন্যরকম দুষ্টুমি করি, কিন্তু দুষ্টুমি আমরা করি। এবং সেটাই বলা, যে দুষ্টুমি করা মানে সবসময় খারাপ হবে তা কিন্তু নয়, তাকে ঠিক পথে চালিত করতে হয়। একটা দুষ্টু ছেলেকেও যদি ঠিক করে বুঝিয়ে শুনিয়ে ঠিকভাবে পথে আনা যায়, সে কিন্তু ভালো রেজাল্ট করে ভালো করতে পারে, জীবন অনেক উন্নত হতে পারে। তো এটাই বলার, এই গল্পের মধ্যে এটাই আসলে বলার, যে এর অনেক বুদ্ধি বোঝাই যাচ্ছে, প্রচন্ড বুদ্ধি না হলে গুরুদেব ওই জন্য কিন্তু হাসলো দেয়, গুরুদেব রাগ করলো না, যে ও বুঝতে পেরেছে ছেলেটার কতখানি বুদ্ধি, সেটাই আর কি। তাই বলে বলবো না তোরা সবসময় দুষ্টুমি করবি বা কিছু, কিন্তু যাই হোক, এটার মধ্যে এটাই বলার, যে আমাদের শৈশবকে, যে শৈশব আমরা ফেলে এসেছি, বা যে সময়কে আমরা ফেলে এসেছি, তাকে কোথাও একটা ছুঁয়ে দেখা, এটাই লালু গল্পের মধ্যে আছে। ঠিক আছে, আজ তাহলে এই অবধি থাক।